সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ে আগুন দিল সমন্বয়করা, যা একটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সমন্বয়ক হাসিবুল ইসলাম সচিবালয়ে আগুন দিচ্ছে। আমার মনে হয় যে এরা তো মরবে ভাই, লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে। সচিবালয়ে আসিফ, নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। উনি এখন বলতেছেন যে এই উপদেষ্টারা সবাই কি ফেরেশতা, তাদের বিরুদ্ধে কোনো একটা পত্রিকায় কোনো কিছু লেখা হয় না। কেউ কেউ বলছেন ভাই এরা কিন্তু সাধারণ বাচ্চা না, একটা সরকার পতন ঘটাই ফেলছে, আপনি এদেরকে কিভাবে বাচ্চা বলেন? এরা বাচ্চা না, এরা সবাই অ্যাডাল্ট, ম্যাচিউর এবং কি এরা ক্যাপাবল। বাংলাদেশে ফিরতে চলেছে হাসিনা এবং হাসিনা বাংলাদেশে ফিরে কি এবার আরাকান আর্মি বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। এই বিভিন্ন জল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনার বাংলাদেশ ফেরার প্রসঙ্গ নিয়ে। তাই সচিবালয়ে আগুন লাগার পর সন্দেহের তীরে সবচেয়ে বেশি বিদ্ধ হচ্ছেন ওইসব আমলারাই। ধারণা করা হচ্ছে হাসিনা পালালেও সচিবালয়ের কিন্তু ঠিকই ছিল ওইসব আমলাদের অপকর্মের নথি, আর এজন্যই তারা আগুন দিয়ে সব ডকুমেন্টস ধ্বংস করতে চেয়েছিল। গতকাল আগুন কাণ্ডে ফেঁসে যাচ্ছেন। দর্শক শ্রোতা, সচিবালয়ের অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের মধ্যে কাদের কাদের হাত রয়েছে সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে ওই অগ্নিকাণ্ডের যে ষড়যন্ত্র করেছিল এই ষড়যন্ত্র কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে। ভিডিওর বিশেষ অংশ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা সকল তথ্য জানতে পারবেন যে আসলে সমন্বয়ক থেকে উপদেষ্টারা এরাই কি অগ্নিকাণ্ড ঘটিয়েছেন কিনা, সকল বিস্তারিত জানতে পারবেন। দর্শক শ্রোতা, ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন যে উপদেষ্টারাই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন, কেননা আসিফ, নাহিদ, মাহফুজ এই তিন উপদেষ্টা অনেক টাকা আত্মসাৎ করিয়েছেন। আত্মসাৎ করার পরে এই নথি যেন পুড়িয়ে ফেলা হয়, কোনো যেন নথি না থাকে, আর এই কারণেই উপদেষ্টা এই তিনজন উপদেষ্টা অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। ঠিক এই ধরনের একটি মন্তব্য করতেছেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত জানতে পারবেন। তবে আপনাদের মতে কি আসতেছে, এই সমন্বয়ক থেকে এই উপদেষ্টারাই কি অগ্নিকাণ্ড ঘটিয়েছেন নাকি আওয়ামী লীগের সমর্থকরা অগ্নিকাণ্ড ঘটিয়েছেন? আপনাদের মতে কি আসতেছে অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। তাহলে চলুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন, সেই বিশেষ বক্তব্যটি শুনে আমরা সকল বিস্তারিত জানতে পারবো যে আসলে এই অগ্নিকাণ্ড কে ঘটিয়েছেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখা যাক। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকে বাংলাদেশের সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে গতকালকে? এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ এরা যেই মন্ত্রণালয়ে আছে সেই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে। এবং আমাদের কাছে সংবাদ আছে যে এই উপদেষ্টাদের পরিবারের অনেক সদস্যদেরকে অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করে বাংলাদেশের সকল টাকা, বাংলাদেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতি যেন কেউ ধরতে না পারে, এই জন্য সচিবালয়ে আসিফ, নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে, এটা যেন প্রকাশ না পায়, সেই জন্য এইখানের যত নথিপত্র আছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেন ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসে তারা যেন এটাকে ট্রেস করতে না পারে, তারা যেন এটাকে বের করতে না পারে। এই জন্য সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আর এই সচিবালয়ে আগুন দেওয়ার ফলে যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে সচিবালয়ে আগুন, মানুষ হত্যা, মানুষ খুন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুট, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গার্মেন্টসে হামলা, গার্মেন্টসে আগুন, এইগুলোর কারণে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেই জন্য বিডিআর এর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই বিডিআর এর মধ্যে, প্রশাসনের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা বিশেষ করে বেরি সংক্ষুব্ধ এবং তারা বিদ্রোহী হয়ে উঠছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী
একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম আছে, সুনামের সহিত বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। কিন্তু ইনুস যখন অবৈধভাবে আদেশ নির্দেশ দিয়ে এই অন্যায় অবিচারগুলো করাচ্ছে, মানুষকে খুন করাচ্ছে, নির্বিচারে মানুষের উপরে হামলা করাচ্ছে, এই জন্য সেনাবাহিনীর যারা দক্ষ এবং সৎ অফিসার তারা ইনুসের এই অবৈধ আদেশ নির্দেশ মানতে নারাজ। সেই জন্য যে কোনো মুহূর্তে প্রশাসনে বিডিআর সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিদ্রোহ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। তো আমরা দেশপ্রিয় শান্তিপ্রিয় সেনাবাহিনীকে আমরা আহ্বান করব, বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আপনারা ইনুসের কাছ থেকে, সুদখোর মহাজন ইনুস ভঙ্গের কাছ থেকে এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে ক্ষমতা নিতে হবে। আপনাদেরকে ক্ষমতা নিয়ে ইনুসকে হটিয়ে আপনারা এই দেশটাকে রক্ষা করতে হবে। কারণ ইনুসের কাছে, ইনুস হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলা থেকে নিয়ে বাংলাদেশের যেভাবে মানুষের উপরে হামলা করছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে, এটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম মানবাধিকার আর কোনো লঙ্ঘন হয়নি। তারপরে বাংলাদেশ 1971 সালের পর থেকে এই পর্যন্ত যেভাবে এখন এই ইনুসের, সুদখোর মহাজন ইনুসের আমলে যেভাবে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এটি একটি বাংলাদেশে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র হওয়ার মতো একটি অবস্থা হয়েছে। তাই বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি জঙ্গিবাদী দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে, আদর্শিক সেনাবাহিনীকে আমি মনে করি এখন এগিয়ে আসতে হবে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করবে, দেশকে রক্ষা করে এই ইনুস বাহিনীকে বাংলাদেশ থেকে পরাজিত করবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল রাতে এই সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগে পুরো ভস্মীভূত হয়ে গেছে। এখন আগুন লাগলো কি করে সেই তো এখন কেউ বলতে পারছে না। তার এখন তদন্ত হবে, যদিও এই তদন্তের রিপোর্ট কোনদিন বেরোবে বলে আমার কোনো আশা ভরসা হয় না। কারণ এই আগুন যারা লাগিয়েছে তারা বিশেষ উদ্দেশ্যেই লাগিয়েছে। বিশেষ উদ্দেশ্য না থাকলে এইভাবে সচিবালয়ে আগুন লাগে না। এখন ফার্স্ট পোস্ট খবরটা করেছে, লিখেছে বাংলাদেশের সচিবালয়ে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা, ইউনিট সরকার বলছে ... তার মানে বুঝে নাও। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা ষড়যন্ত্রের অংশ নাকি নাশকতা একটি কাজ তা নির্ধারণ করতে হবে খুব তাড়াতাড়ি, বলছে ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার 26 ডিসেম্বর ভোরে ঢাকার বাংলাদেশের সচিবালয়ে 7 নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 6 ঘন্টার বেশি সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। ফায়ার সার্ভিসকে 1:52 অবহিত করা হয়েছিল। তারা 1:54 কাজ শুরু করেছিল। সকাল 8:05 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরো জানান, বৃহস্পতিবার বেলা 1:30 নাগাদ ওই ভবন 5ম তলায় আগুনের সূত্রপাত হয়। বেলা 1:30টায় আগুনের সূত্রপাত হয়েছে। আর রাত্রিবেলা ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়েছে 1:52। খুব ভালো কথা। আগুনের সূত্রপাত হয়, উপরে অন্য মেঝেতে ছড়িয়ে পড়ে তার আগে। তাহলে সকালবেলা যে 1টা নাগাদ যখন লেগেছিল আগুনটা, সেটা নেভানোর জন্য 1:52 ফায়ার সার্ভিসকে রাখতে হলো কি করে? যাই হোক, এইখানে বড় প্রশ্ন। দ্বিতীয় এটা হচ্ছে, গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এই তো একটা ফার্স্ট আর কি, তদন্ত কমিটি। যাই হোক, খবর যেটা বেরিয়ে সেটা তো পড়তে হবে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র নাকি নাশকতার অংশ ছিল তা নির্ধারণ খুব তাড়াতাড়ি করা হবে। তিনি আরো বলেন, পুঙ্খানুপুঙ্খ তদন্তের পরই আগুন লাগার কারণ নিশ্চিত করা যাবে। জাহাঙ্গীর আরো বলেন, ঘটনার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের বার্তা পাওয়ার পরপরই ঘটনাস্থলে প্রায় 8টি দমকলের টেন্ডার পাঠানো হয়। আরো ইউনিট পরে তাদের সঙ্গে যোগ দেয় এবং সব মিলিয়ে মোট 19টি অগ্নি নির্বাপক গাড়ি আগুন নেভাতে মোতায়েন করা হয়েছিল। 19টা গাড়ি আগুন নেভাতে গিয়ে একেবারে সকাল 8:30 অব্দি বাজিয়ে দিয়েছিল। তাহলে আগুন লাগলো কটায়? 1টায় লাগলো। রাত্রিবেলা 1:52 খবর গেল ফায়ার সার্ভিসের কাছে।
ফায়ার সার্ভিস একেবারে রেডি ছিল, তারা 1:54 2 মিনিটের মধ্যে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে সারা রাত্রি ধরে যুদ্ধ করে তারা আগুনটা নেভাতে পারলো। যখন নিভলো তখন সকালবেলা 8:30, তখন সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে দুঃখজনক ঘটনা একটা ঘটেছে, আগুন নেভাতে গিয়ে সোহানুজ্জামান নয়ন বলে এক ফায়ার ফাইটার রাস্তা পার হওয়ার সময় ট্রাকের তলায় চাপা পড়ে মারা যান। এটা খুব একটা নির্মম ঘটনা। তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু বাকি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা কিন্তু খুব রহস্যজনক এই কারণে যে এখানে না দুটো আপনার ছাত্র সমন্বয়ক, তাদের দুটো মন্ত্রণালয় ছিল। এই ছাত্র সমন্বয়ক যারা আসিফ মাহমুদের অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলামের ডাক এবং যোগাযোগ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, এছাড়া সেতু মন্ত্রণালয় এই ভবনের আন্ডারে ছিল। এখন মজার কথা হচ্ছে আওয়ামী লীগ তাকে খুঁজে পাওয়া যায় না, বেরোলেই মার খায়, অর্ধেক তো মেরে পানাপুকুরে নইলে জঙ্গলে বনে কলাবনে ফেলে রেখে দিয়েছে, বাকিরা ভয় চোটে পালিয়ে গেছে। শেখ হাসিনা পড়ে রয়েছেন ভারতে। এইবারেতে ওই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে নাকি আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা সচিবালয়ে যারা সচিব তারা নাকি এই ঘটনা ঘটিয়ে তারা নাকি সমস্ত নাশকতার কাজ করেছে। বলিহারি বুদ্ধি, মানে অপকর্ম যেগুলো করেছে, এবার তো বুঝতে পারছে যে আমাদের পালাবার সময় হয়ে গেছে। এইবার পালাবার আগে তাহলে সবকিছু তো ধ্বংস করে দিয়ে যেতে হবে। আর সমস্ত তদন্ত চাপা দেওয়ার এবং প্রমাণাদি নষ্ট করার একটা উৎকৃষ্ট উপায় হচ্ছে সেখানে আগুনটি লাগিয়ে দাও। না রায়গা বাঁশ, না বাজিয়ে বাঁশেরই। তদন্ত করবে কোথায়? ফরেন্সিকও তো কিছু খুঁজে পাবে না, কারণ সব তো জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। আর কাগজপত্র বলতে তো সমস্ত ফাইল, তাই একদম টেবিল চেয়ার আলমারিও শুদ্ধ যদি জ্বলে যায় তাহলে কাগজপত্র আর কি থাকবে। ফলে যে সমস্ত কুকর্মগুলো হয়েছিল সেই সমস্ত কুকর্মগুলো ঢাকা দেওয়ার জন্যই এই আগুনটি এরা নিজেরাই লাগিয়ে দিয়ে এবার টিভিতে বড় বড় বক্তৃতা ঝাড়ছে। এই বক্তৃতাটা আপনারা শুনুন। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল, তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যে সে সকল জায়গায় পানি দিয়ে যে আগুনটার নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিটের একদম গাফলিতে তাদের যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই। যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে যে আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যকর, এটা আমার ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস 13টা ইউনিট আমার পনেরোটা পড়ার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নেই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। আরও একটা কথা বলি, এই সচিবালয় কিন্তু বাংলাদেশের হৃৎপিণ্ড। আজকে এই হৃৎপিণ্ড যে আগুনটা লেগেছে এই আগুনটা কিন্তু স্বাভাবিক কোনো আগুন না আমরা মনে করছি, কারণ কারেন্টে যদি আগুনটা লেগে থাকে তাহলে একটা জায়গায় লেগে থাকবে, কিন্তু আগুনটা লেগেছে প্রত্যেকটা স্পটের জায়গায় ছাদের এই কোনো একটা জায়গায় এই কোনো মাঝখানে আগুনটা যারা লাগিয়েছে খুব পরিকল্পিতভাবে লাগিয়েছে। এবং সচিবালয়ে যত ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র রয়েছে, নথিপত্র রয়েছে, সবগুলো আগুনটা পুড়িয়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা। আমরা মনে করছি আওয়ামী লীগের দোষের আমলে যে সকল সচিব নিয়োগ হয়েছে এবং যে সকল সচিব, তাহলে এ হলো গিয়ে একজন ছাত্র ওই রাত্রিবেলা যে যখন হচ্ছে মানে আগুন জ্বলছে তখন একদম বিবৃতি দেওয়ার আরো দু চারটা আছে। এখন দিলে ভিডিও বেকার লম্বা হয়ে যাবে, তারপরে তো ও সমস্ত দিয়ে লাভ নেই। মানে বক্তব্য একই, আওয়ামী লীগ এবং এই আওয়ামী লীগ আমলে যে সমস্ত সচিব যারা ছিল তারা নাকি প্ল্যান করে ওই বয়স্ক মানুষগুলো প্ল্যান করে আগুন লাগিয়ে দিয়ে তারা নাকি সমস্ত পুড়িয়ে দিয়ে তারা নাকি চলে গেছে। আচ্ছা, একদিন পোড়ালো না? যখন তোমরা ক্ষমতা দখল করলে তখন থেকে পোড়ালো না, 5 মাস পরে তাদের মনে হলো যে এবার পোড়াতে হবে। এটা কেমন কথা ভাই? এটা বাস্তবের সঙ্গে যুক্তি তো মিলছে না। বাস্তব একরকম কথা বলছে আর যুক্তি একরকম কথা বলছে। যুক্তি বলছে কি, তোমাদের অপকর্ম যে 5 মাস ধরে তোমরা অপকর্মগুলো করেছো সেই অপকর্মগুলো ঢাকার জন্য তোমরাই এটা করেছো।
আর বাস্তব হচ্ছে যদি ওরাই যদি আওয়ামী লীগের সচিবরাই করে থাকতেন তাহলে পরে যে সময় আর তোমরা ক্ষমতা দখল করেছিলে, দখল বলবো, যে সময় তোমরা ক্ষমতা দখল করেছিলে সেই সময়তে উৎকৃষ্ট সময় ছিল ওই গন্ডগোলের সময় আওয়ামী লীগের সচিবরা আগুনটা লাগিয়ে দিতেন। তারা তো করেননি, কারণ তারা তো সচিব, তারা তো মন্ত্রণালয়ের সচিব, তাদের কাছে যে ফাইল আসে সেই ফাইল অনুযায়ী তারা কাজকর্ম করে। তাদের তো পকেটে 2 পয়সা আসে না। 2 পয়সা আসে কাদের পকেটে? যারা মন্ত্রী, যারা মানে এমপি, তাদের কাছেই তো আসে। আর আপনারা তো হচ্ছেন সমন্বয়ক আর উপদেষ্টা। বাপ রে বাপ, আপনাদের দাপটে সারা বাংলাদেশ কাঁপছে, আপনাদের হাত ধরি তো সব। এই বন্যার ত্রাণ থেকে শুরু হয়েছিল মালকড়ি কামানো, এখন মানে লুটে পুটে খাচ্ছে। সেটা হচ্ছে যত বাজার সিন্ডিকেট সেখান থেকে শুরু করে এই যে যত কন্ট্রাক্ট হচ্ছে আর আপনার যত চালান হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে প্রচুর মাল লুটেছেন আপনারা। সেই মাল লোটার পর এবার যে ফারাকটা যেটা দেখা যাচ্ছে সেই ফারাকটাই কিন্তু ধরিয়ে দেবে আপনাদের কুকর্ম সমস্ত কিছু, পরবর্তী প্রশাসন যেই আসুন না কেন ধরিয়ে দেবে। আর আপনাদের উপর যে খাড়া ঝুলছে সেটা আপনারা খুব পরিষ্কার বুঝতে পারছেন। কারণ আসিফ নজরুল বলছেন যে 1 বছর যদি আমি সময় পেতাম তাহলে সংস্কারটা আমি পুরো করে দিয়ে যেতাম। ওনার সংস্কারের জন্য যেন পৃথিবী আটকে পড়ে রয়েছে। বাংলাদেশ একেবারে মানে ঊর্ধ্বশ্বাসে একেবারে বুলেট ট্রেনের মতো, ওনার সংস্কার হলেই বুলেট ট্রেনের মতো চলবে। তাহলে 5 দিন মাস ধরে আপনারা কি মাথার চুল ছিঁড়লেন যে আপনারা যে সংস্কার করে গল্প শোনাচ্ছেন না, সারা বাংলাদেশের লোককে আপনারা বোকা বানাচ্ছেন। এই 4 অক্ষরের বোকা যেগুলো ভয় যেগুলো বানাচ্ছেন না, এই সমস্ত 4 অক্ষরের বোকা মানুষেরা প্রথম 1 মাস বনেছিল। তারপর এখন তারা বুঝে গেছে হোয়াট ইজ হোয়াট, ব্ল্যাক এন্ড হোয়াইট তাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, আর বোকা বানাতে পারবেন না। ফলে এখন আপনারা ভাবছেন যে কত তাড়াতাড়ি পালাতে পারি। সেই পালানোর আগে যে সমস্ত এইগুলো ছিল এক জায়গায় করে আগুন ফাগুন চালিয়ে দিয়ে তদন্তের তুষ্টি করে দিয়ে আপনারা এবার যে যা কেটে পড়বেন। এই তো হচ্ছে আপনাদের প্ল্যানিং। আরো কিছু হবে। এগুলো হচ্ছে মেটিকুলাসলি ডিজাইনের অন্তর্গত মনে হচ্ছে। এই যে যত কিছু হচ্ছে না, এটাও সেই সময় মেটিকুলাসলি ডিজাইন যখন করা হয়েছিল কি করে ক্ষমতা দখল করব, আবার পালানোর সময় মেটিকুলাসলি ডিজাইন করে কি করে এগুলোকে নষ্ট করব, সেগুলোও নিশ্চয়ই মাহফুজ আলমের মাথা থেকে নিশ্চয়ই বেরিয়েছিল। এখন আমি চাইছি মাহফুজ আলম একটা পোস্ট দিয়ে তার মেটিকুলাস ডিজাইনে আর কি বাকি আছে সেগুলো ভাই আপনি তুলে ধরুন, আমরা আনন্দে আত্মহারা হয়ে একবার পড়ে দেখি যে আপনি কি আপনার স্বপ্ন আর মেটিকুলাস ডিজাইনের মধ্যে কি রয়ে গেছে, সেগুলো আমরা একটুখানি জ্ঞান সঞ্চয় করব। আপনার দিকে আমরা তাকিয়ে রইলাম, আপনার পোস্টের অপেক্ষায় রইলাম। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। তবে ইতিমধ্যে এই সকল বক্তব্য দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আসলে আগুনটা কে লাগিয়ে দিয়েছে এবং এই ষড়যন্ত্রের পেছনে কার হাত রয়েছে? এখন আপনাদের মনে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থকরা বলতেছে উপদেষ্টারাই আগুন লেগে দিয়েছে এবং সাধারণ জনতা বলতেছেন যে আওয়ামী লীগের সমর্থকরাই আগুন লেগে দিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও শেখ হাসিনার দোসররা দেশ থেকে যায়নি। আর এই কারণেই বাংলাদেশের বর্তমানে ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদেরকে ব্যর্থ করার চেষ্টা করতেছেন, কিন্তু তবে কোনোভাবেই এটা ব্যর্থ হবে না। দর্শক শ্রোতা, এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।